নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে এই যে 50 লক্ষ মানুষ এখনো পর্যন্ত বাকি রয়েছে, যাদেরকে বিবেচনাধীন রয়েছে বা বিচারাধীন রয়েছে, এবং যে 10 লক্ষ মানুষ বা 11 লক্ষ মানুষকে করা হলো, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে 30% মানুষ প্রায় ভোটার তালিকা থেকে বাদ চলে যাচ্ছেন। তো সোজা গোদা হিসেবেই যেটা দাঁড়ায়, 20 লক্ষ মানুষকে শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে যেতে হবে। ইট ক্যান বি মোর। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে জাজেদের আন্ডারে, এখনো তার ফিক্স আপ হয়নি। অর্থাৎ 20 থেকে 25 লক্ষ মানুষ স্টেট হাইওয়েতে আদৌ ভোট দিতে পারবেন কিনা একদিকে যেরকম সন্দেহ দানা বেঁধেছে, সেই রকম এই ট্রাইব্যুনাল যেখানে প্রমাণ করতে হবে তিনি দেশের নাগরিক, সেই ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল কার্যত এনআরসিতে ছাপ মারবে, যে ট্রাইব্যুনাল আপনাকে নাগরিক কি বেনাগরিকের ফেলে দেবে, যেটা আসামে আমরা দেখেছি এনআরসি করে বেনাগরিক করে দেওয়া হয়েছে 19 লক্ষ মানুষকে। পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত এই ধরনের কোনো বেনাগরিকের ব্যাপার ছিল না। বিদেশি কিছু নাগরিক ধরা পড়লে, বাংলাদেশের যদি কয়েকজন ধরা পড়ে, সে 500 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, তাদের ডিপোর্ট করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গেই যারা বংশ পরম্পরায় বাপ ঠাকুরদার আমল থেকে রয়েছে, জমি জিরাত রয়েছে, 100 বছর 150 বছর ধরে রয়েছে, আজ তাদের সামনে বেনাগরিক হওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিয়ে লড়াই শুরু হয়েছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, এবং এই ব্যাপারে বিচারাধীন ভোটার অধিকার রক্ষা কমিটি গঠিত হয়েছে। আমরা আমাদের এই এনআরসি পর্বে যাকে বারবার সঙ্গে এনেছি এবং আলোচনা করেছি, এসআইআর পর্বে এবং এনআরসির যে প্রকরণ করা হয়েছে সুমন সেনগুপ্ত, আমি আবার আজ সুমনকে নিয়ে এসেছি একটাই কারণে, কারণ সুমন খুব মাইনুটলি গোটা ব্যাপারটাকে ফলো করছে। আমার মনে হয় সরাসরি সুমনের কাছে চলে যাই। সুমন, দেখো, আমরা তো প্রথমে দেখলাম 58 লক্ষ বাদ গেল ভেরিফিকেশন হয়, তারপরে 1.5 কোটি মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখান থেকে কাটচাট করে এনে ফেলা হলো প্রায় 61-62 লক্ষকে শেষ পর্যন্ত অ্যাডজুডিকেশন বা বিচারে। এইবার যে প্রক্রিয়াটা আদালতের মাধ্যমে হচ্ছে, ভার্চুয়ালি জ্ঞানেশ কুমার যে ষড়যন্ত্র রচনা করেছিলেন তিনি হাত তুলে দিয়েছেন। এবার আলটিমেটলি 30% লোক, অর্থাৎ যেভাবে বাদ যাচ্ছে, ইলেকশন কমিশনের কথা ছিল প্রতিদিন তারা পাবলিশ করবে কতজন অ্যাডজুডিকেশন হচ্ছে, কতজন বাদ যাচ্ছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল। আজ পর্যন্ত তারা সেটা মানেনি। আজকে 12 তারিখ আমরা যখন এই আলোচনাটা করছি, তখনও সেটা পর্যন্ত পরিষ্কার নয় 10 লাখ কি 11 লাখ কতজন বাদ যাচ্ছেন। যারা বাদ যাবেন তারা কোথায় যাবেন, তারা কি করে অ্যাপিলেট অথরিটির কাছে যাবেন, সেখানে একজন এক্স চিফ জাস্টিসের আন্ডারে হবে। আলটিমেটলি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই দেশে সবকিছু থাকা সত্ত্বেও হয়তো ছেলে নাগরিক ভোটার কার্ড পেয়ে গেল, বাবা অ্যাডজুডিকেশনে বাদ পড়ে গেল, বাবা মা রয়ে গেল, ছেলে বাদ পড়ে গেল, বেনাগরিক হওয়ার আশঙ্কা। এই গোটা ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো, যদি একটু এক্সপ্লেন কর। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট প্রথম যখন বলল যে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি কি কারণ তালিকা দিয়ে বার করতে হবে, ইলেকশন কমিশন ওখানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বললো হ্যাঁ বার করব, কিন্তু তারপরেও তারা এখনো অব্দি কোনো তালিকা বার করেনি। সুপ্রিম কোর্ট বারবার করেই বলার চেষ্টা করছে যে আমরা দেখছি গোটা বিষয়টা। নির্বাচন কমিশন যেমন বলছে যে আমাদের কোনো দায় নেই, এখন জুডিশিয়ারির উপর দায় পড়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট এবার বলছে জুডিশিয়ারিকে এত প্রশ্ন করা যাবে না, তারা দিন রাত নাকি কাজ করছে। এই দিন রাত কাজ করতে গিয়ে এত মানুষের হয়রানি হচ্ছে, এবং এত মানুষ, আমি আজকেই একটি ঘটনা বললাম যে তিনি রেলের কর্মচারী ছিলেন, তার ছেলের নাম ফর্ম 6 দিয়ে উঠে গেছে, এবার তার নামটা ওঠেনি। তিনি যদি অ্যাডজুডিকেটেড আছেন, এবার অ্যাডজুডিকেটেড থাকলে যদি বাদ দিয়ে দিতেন তাহলে নয় ফর্ম 6 দিয়ে আপিল করার একটা জায়গা ছিল। কালকে জলপাইগুড়ি থেকে আমাকে একজন মহিলা ফোন করলেন যে সুমনদার অবস্থা খুব খারাপ, ভয়ঙ্কর অবস্থা, এবং মহিলারা কি করবেন, পুরুষরা কি করবেন, কোথায় যাবেন অ্যাডজুডিকেটেড অবস্থায়। যদি ডিলিটেড হতো তাহলেও নয় বলা যেত যে আমি ফর্ম 6 এ অ্যাপ্লাই করছি। যদি অ্যাডজুডিকেটেড হয়ে অবস্থায় যদি এসডিও বিডিওর কাছেও যেতে হতো তাহলেও বোঝা যেত। একজন জলপাইগুড়ির মহিলা কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনালে আসবেন, আমি ছেড়ে দিলাম জলপাইগুড়ি, কলকাতায় হাইকোর্টে আমি বা আপনি নিজের মামলা লড়তে গিয়ে ট্রাইব্যুনালে কোথায় হচ্ছে সেটা খুঁজে পাবো তো?
আজকে আমার অফিসের কিছু লোকজন এটা নিয়ে কথা বলছিলেন, তারা বললেন যে আমার হলেও তো একই সমস্যা হতো। আসলে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এটা একটা বড় ষড়যন্ত্রের জায়গা, এবং বড় ষড়যন্ত্রে সবাই পার্টি হয়ে আছে। সবাই পার্টি মানে সুপ্রিম কোর্ট জেনে বুঝে এই রায়গুলো দিচ্ছে, সুপ্রিম কোর্ট জেনে এবং নির্বাচন কমিশন জেনে বুঝে ওখানে মিথ্যে কথা বলছে। নির্বাচন কমিশনের সঙ্গে যখন রাজনৈতিক দলেরা কথা বলতে গেল, তারপরে সন্ধ্যেবেলায় একটা তারা প্রেস রিলিজ করলো, দিয়ে বললো যে সমস্ত রাজনৈতিক দল নাকি বলেছে যে এসআইআর প্রসেসটা খুব ভালো হয়েছে। ডাহা মিথ্যে কথা। কে বলেছে? আজকে সিপিএম এর তরফ থেকে সেলিম চিঠি দিয়েছেন, মোহাম্মদ সেলিম চিঠি দিয়েছেন, দিয়ে বলেছেন যে আমরা কি বলেছি, কারা বলেছে সেটা তাহলে বলুন। এই যে মিথ্যে কথার উপর মিথ্যে কথা নির্বাচন কমিশন বলে যাচ্ছে, সেই নির্বাচন কমিশনের মিথ্যে কথাটাকে কেউ গায়ে দিচ্ছে না। ওরা বলছে যে রাজ্য সরকার নাকি পর্যাপ্ত মানুষ দেয়নি। এইআরও কিংবা ইআরও এরা তো এসডিএম র্যাঙ্কের অফিসার, এসডিএম পদাধিকারীর অফিসার। এইআরও ইআরও কি দেয়নি? দিয়েছে। তা সত্ত্বেও সচেতন ভাবে ওরা এই মাইক্রো অবজারভার, অবজারভার, রোল অবজারভার এদেরকে নিয়োগ করেছে। এই উদ্দেশ্যটাই ছিল হচ্ছে এই গোটা বিষয়টাকে ঘেঁটে দেবো। আপনি যদি খেয়াল করেন যে এই 65 লক্ষ কিংবা 60 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেট করেছে, যদি এটা বাদ দিয়ে দিত তাহলে ভয়ঙ্কর একটা অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারতো। সেইটা বাদ না দিয়ে সইয়ে সইয়ে মানুষকে সমস্ত কিছুতে অভ্যস্ত করার চেষ্টা চলছে। এই এমন একটা সময় চলছে, এখন রমজান মাস, মালদা এবং মুর্শিদাবাদে মুসলমান জনসংখ্যা যথেষ্ট বেশি, এবং সেইখানেই অবাক করার মতো বিষয়, সেইখানে সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যার মানুষকে অ্যাডজুডিকেটেড করা হয়েছে। এবং এটা এটা মালদা মুর্শিদাবাদে যেমন মুসলমানদের হয়েছে, রানাঘাট, বনগাঁ, উত্তর 24 পরগনা, বসিরহাট এই অঞ্চলগুলোতে আবার হিন্দু মানুষদের হয়েছে। মানে যা ইচ্ছে করেছে। এবং বহু মানুষ, আমার সঙ্গে সেদিন মিছিলে হেঁটেছিলেন এক অভিজিৎ বাবু, তিনি বলছিলেন তার ছেলের তার বাবার সঙ্গে তার ডিফারেন্স, বয়সের ডিফারেন্স কেন 15, তাকে লজিক্যাল ডিসক্রিমিনেশন, তার পাসপোর্ট আছে, তিনি পাসপোর্ট দেখিয়েছেন, তা সত্ত্বেও তাকে অ্যাডজুডিকেটেড করে দিয়েছে। তার মানে এটা তাহলে তুমি শুনানিটা করেছিলে কেন? তুমি শুনানিটা করেছিলে তো এগুলোকে ক্লিয়ার অফ করার জন্য। তা তুমি শুনানিটা করে মানুষকে হ্যারাস করে একবার নয় 5বার করে ডেকে তারপরে তুমি কেন এটাকে বলে দিলে বিচারাধীন? আর এই বিচারটা করবে কে? কে বিচার করছে? আপনার নাম কিংবা আমার নাম যদি বাদ যেত, কিংবা যে কোনো কারোর নাম বাদ যাচ্ছে, তাকে বাইরে রেখে তার বিচার হতে পারে? আপনি একটা মানুষকে বিচার করছেন, সেই মানুষটি বাইরে আছে, তারপরে আপনি বিচার করছেন। এটা তো ন্যাচারাল জাস্টিস যেটা বলে, একজন ফাঁসির আসামি কাসাবকেও কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। এবং এই যে অ্যাডজুডিকেশন, সেখানে কিন্তু তার কোনো বক্তব্য নেই, সে কিছু কাগজপত্র জমা দিয়েছে। আমি এআরওদের সাথে কথা বলছিলাম, তারা বলছে আমাদের কথা শুনছেই না। জাজরা ইলেকশন কমিশনের যে 11টা নথি, তার মধ্যে আধার কার্ড নেই। সেই 11টা নথির ভিত্তিতে, মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তিনটেকে মাইনাস করে, জমির দলিল মাইনাস করে যে 11টা কাগজ ইলেকশন কমিশন বলেছেন, সেইটার উপর একেবারে মানে কপি বুক স্টাইলে এই জাজেরা তার উপর নোট দিয়ে এটা বাতিল এবং এটা থাকছে, এই রকম একটা অবস্থায় সৃষ্টি করেছে। কপি বুক স্টাইলেও করা যেত। কপি বুক স্টাইলে তো ইআরওরাই করতে পারতেন, কারণ তারাই তো হচ্ছে ইলেকশন রোল তৈরি করার একমাত্র অধিকারী, তারাই তো করতে পারতো। তাহলে মাঝখানে তুমি ওই এআই কে এনে, মাঝখানে তুমি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, প্রসূন আচার্যর পরে একটা ডট ডট বসিয়ে দিলে, তাহলে সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে গেল। সুমন সেনগুপ্তর পরে একটা বসিয়ে দিলে, বা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে গেল। সেটা করার তো কোনো যুক্তি ছিল না। তাহলে এই যে কপি বুক যে জায়গাটা বলছেন, সেই কপি বুক জায়গাটাও তো মানবিকভাবেই করা যেত। একটা মানুষকে আসলে এসআইআর প্রসেসটা ইনডিজাইন মানুষকে ফেল করাবে, এই ফেলটার উদ্দেশ্যেই করা হয়েছে। এবং যোগেন্দ্র যাদব যেটা বলেছিলেন যে দিস ইজ নট ফর বিহার আর নট ফর এনি আদার স্টেট, দিস ইজ ফর ওয়েস্ট বেঙ্গল অনলি। এবং ওয়েস্ট বেঙ্গলে এই অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য সম্পূর্ণ দায়ী নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন যে কাজটা এইবার করলো, সবচেয়ে বড় কথা হচ্ছে কোন রাজনৈতিক দল সম্পূর্ণ এসআইআর বাতিলের দাবি করে কোনো আন্দোলনে গেল না। এটা এমন একটা প্রেসিডেন্স তৈরি হলো, ওর যখন মনে হবে যে এই বুথে ও হেরেছে, ও সামনের 5 বছর পরে আবার এসআইআর করতে পারে। একবার এসআইআরটা যদি মানে হয়ে যায় লেজিটিমাইজড,
এবং এই এসআইআরটাকে সুপ্রিম কোর্ট একবারও বললো না এটা সাংবিধানিক প্রক্রিয়া নয় কি হ্যাঁ, সেই রায়টা দিল না। কালকে সকালবেলা যদি ওর মনে হয় যে ও আবার করবে এসআইআর, আবার করতে পারে, কারণ এটা তো কোনো এটা আনএন্ডিং প্রসেস হয়ে গেল। তো কালকে সকালেও যদি হেরে যায়, মানে যে অবস্থায় আছে সেই অবস্থাতেও যদি হেরে যায়, আবার মনে হলো যে আরো কিছু বাদ দিতে হবে, সেই বাদ দেওয়ার তালিকায় তখন যারা আজকে নেই তারা কালকে আসবেন, যারা কালকে নেই তারা পরের বছর আসবেন। এটা একটা নর্মাল প্রসিডিওর হয়ে গেল এবং সারা পৃথিবীতে এরকম কোন মানে প্রেসিডেন্স নেই যে পুতিনের দেশে রাশিয়াতে মারপিট হয়, মারে বিরোধীদেরকে মেরে খুন করে দেয়, কেউ ভোট দিতে যায় না, সেটা একরকম। কিন্তু এটা এমন একটা যে ভোটারদেরকেই বাদ দিয়ে দিয়ে আমি ভোটার তালিকা তৈরি করছি, এবং বাদও শুধু না, তাকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি ভারতীয়। মানে কালকেও গণেশ কুমার ডাহা মিথ্যে কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে গেলেন, বলে প্রেস কনফারেন্সে উনাকে প্রশ্ন করা হয়েছিল। আমার পরিচিত একজন, আমাদের সবার পরিচিত একজন সাংবাদিক, আমি নাম করেই বলতে পারি, তমাল সাহা দুটো প্রশ্ন করেছেন। আমি এমনি প্রেস কনফারেন্স শুনিনি, একটুখানি শুনছিলাম, তার মধ্যে দেখলাম তমাল সাহা দুটো প্রশ্ন করলেন। একটা প্রশ্ন কি করলেন, যে এত মানুষ যে মারা গেছে এটাকে আপনারা কনসিডার করছেন? 160 জন মানুষ মারা গেছে, বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ, এটা কনসিডার করছেন? সেকেন্ড একটা প্রশ্ন করলেন, আপনি নিজেই তো বলেছিলেন 2002 সালে যাদের ম্যাপ আছে তাদের কোনো নথি দিতে লাগবে না, তাহলে কেন এই সমস্যাটা তৈরি হলো? এই দুটো প্রশ্ন উনি করেছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। এবং নির্বাচন কমিশনার কি করলেন, আরো কিছু প্রশ্ন একসঙ্গে নিলেন, দিয়ে এই প্রশ্নটার উত্তরটা দিলেন না। এই যে ইভেডিং অফ কোয়েশ্চেন, আপনি নিজে সাংবাদিকতা করেছেন, আপনি দীর্ঘদিন ধরে, আপনি যদি কোনো প্রশ্ন করেন, বা আপনি বুদ্ধদেব বাবুকে প্রশ্ন করেছেন, আপনি জ্যোতিবাবুকে প্রশ্ন করেছেন, আপনি মমতা ব্যানার্জিকে কখনো প্রশ্ন করেছেন যে আপনি কি ভাবছেন এই বিষয়ে, তখন তার উত্তর কি হবে? এবং সেই উত্তরটায় আপনার উত্তর দিতে হবে তাকে হ্যাঁ কিংবা না। তা সেইটা না দিয়ে আপনি আরো 10টা প্রশ্ন নিয়ে অন্য একটা প্রশ্নের উত্তর দিয়ে বলে আমি এগুলোর উত্তর দিই না, হ্যান ত্যান, এগুলো বলে গেলে এগুলো আসলে প্রশ্নকে অ্যাভয়েড করা। এবং এই একই সমস্যা পরঞ্জয় গোটাগুড়তা পরিষ্কার দাঁড়িয়ে মহারাষ্ট্রের এক্সাম্পল দিয়েছিলেন যখন প্রথম প্রেস কনফারেন্স একটি রবিবারে করেছিল এই ইলেকশন কমিশনার পাটনায়। সেইখানে পরঞ্জয় গোটাগুড়তা দুটো প্রশ্ন করেছিলেন, তাকে কোনো উত্তর দেয়নি। এবার এই যে উত্তর না দেওয়ার প্রবণতা, এড়িয়ে যাওয়ার প্রবণতা, এটা এই নির্বাচন কমিশনের আছে। এই নির্বাচন কমিশনার এখানে তো মনে হচ্ছে রিলিজিয়াস ট্যুরিজম করতে এসছেন। উনি একটি সাংবিধানিক পদের প্রধান, উনি এসে মা কালীর কালীঘাটে গেলেন, উনি দক্ষিণেশ্বর গেলেন, বেলুড় মঠ গেলেন, এটা কি? এবং সবচেয়ে বড় কথা, গেলেন তো ঠিক আছে, সেটা আবার ইলেকশন কমিশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন। এটা কি? ওটা তো সরকারি হ্যান্ডেল। আমি এবার একদম টেকনিক্যাল জায়গায় আসতে চাইছি, যেটা নিয়ে আমি উৎকণ্ঠিত, তুমিও উৎকণ্ঠিত, রাজ্যের লক্ষ লক্ষ মানুষ উৎকণ্ঠিত। আমার ডিলিট হয়ে গেল, আমি আমার 6 নম্বর দিয়ে অ্যাপ্লাইয়ের সুযোগ আছে, কিন্তু যখন এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচার বিভাগের আন্ডারে চলে গেল, তখন আমার নাম যখন ছেটে দিল, পরে তো 6 নম্বর দিয়ে তুলতে পারবো না। এবার আমাকে যেতে হবে অ্যাপিলেট অথরিটির কাছে, তার একটা ট্রাইব্যুনালে। অর্থাৎ এটা কি আলটিমেটলি এই যে 20 লাখ, 22 লাখ, 25 লাখ, ইভেন ইট ক্যান গো আপ টু 30 লাখ। আমার কাছ থেকে বিভিন্ন দলের আজকে যারা নেতৃত্বে আছে, বারিং বিজেপি, তারা বোঝার চেষ্টা করছিলেন কত হতে পারে। আমি তাদের একটা হিসেব দিলাম, যে আমি যা হিসেব পেয়েছি তাতে 32 লাখ আনম্যাপড যেটা আছে, আনম্যাপড না সরি, প্রোজিনি ম্যাপিং যেটা হয়েছে, যেটা বাবা ঠাকুরদার দিয়ে, সেইগুলো বিচারকরা এখনো ধরেনি। অর্থাৎ যেগুলো সেলফ ম্যাপিং হয়েছে সেগুলোতেই যদি 30% বাদ যায়, যখন প্রোজিনির ক্ষেত্রে আসবে, এয়ারোরা যারা সহযোগিতা করছেন বিচারকদের, তারা বলছেন ওখানে তো 80% বাদ হয়ে যাবে। সুতরাং মিনিমাম 35 লক্ষ আমার অন অ্যান অ্যাভারেজ হিসেবে মনে হচ্ছে মানুষকে এবার ভোট তো দিতে পারবেনই না। এক তো সেটা গেল, 2 নম্বর, এই 35 লক্ষ মানুষ শেষ পর্যন্ত আদৌ নাগরিক কিনা, তাদেরকে নাগরিকত্বের প্রমাণ দিতে ছুটতে হবে ট্রাইব্যুনালের কাছে, যে ট্রাইব্যুনাল আজও গঠিত হয়নি। কবে হবে, কবে তার হিয়ারিং হবে? প্রত্যন্ত পুরুলিয়া, প্রত্যন্ত উত্তরবঙ্গ বা কলকাতার বস্তি এলাকার সাধারণ লাভ কি করে ট্রাইব্যুনালে যাবে, কি করে হিয়ারিং করবে? অর্থাৎ আমরা যেটা প্রথম থেকে বলছিলাম, ইট ইজ এ ডিজাইন টু ডিসলজ দ্য সিটিজেনশিপ অফ এ পার্সন। অর্থাৎ একজন নাগরিককে বেনাগরিক করার যে প্রক্রিয়া আসামে যেটা করা হয়েছে, সেই প্রক্রিয়াটাই কি ফাইনালি পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? তুমি যদি আরেকটু বিশদে ব্যাপারটা ব্যাখ্যা করো। আসামে 6 বছর লেগেছিল এই ট্রাইব্যুনাল গুলো সলভ হতে, 6 বছর। 19 লক্ষ মানুষ থেকে এখন কি কন্ডিশনে আছে আমার এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু আসামে
প্রত্যেকটি মানুষের অন অ্যাভারেজ একটি এনজিওর তরফ থেকে মামলাগুলোকে করা হয়েছিল এবং মামলাগুলোতে হিয়ারিং টিয়ারিং সব মিলে এক একজন মানুষের 5 থেকে 6 হাজার টাকা খরচা হয়েছিল। এবার 19 লক্ষ মানুষের এই এই শুধুমাত্র নিজের খরচা হয়েছিল, সরকারি খরচের কথা ছেড়েই দিলাম আমি। এবার এই মানুষগুলোকে যদি, এবং সবচেয়ে বড় কথা আপনি খেয়াল করবেন লাস্টে আপনি যে 30-35 লক্ষ বলছেন, তার মধ্যেও দেখা যাবে অন্তত পক্ষে তার 50% লোকের পাসপোর্ট আছে। পাসপোর্ট হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। ভারতীয় বিদেশ মন্ত্রক এবং ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর অনেক মানে কাঠখড় পুড়িয়ে এই পাসপোর্টটি দেয়, এবং এই পাসপোর্ট দেখিয়েও বহু মানুষের, আজকেই আমার কথা হয়েছে আরেকটি ভোটাধিকার মঞ্চের একজন পরিচিত, আপনার অনুষ্ঠানে মাঝে মধ্যে সাবির আহমেদ, তার মা, তার পরিচিত মানুষজন, তাদের সবার পাসপোর্ট আছে, সবাই অ্যাডজুডিকেটেড হয়ে আছে। এবার এই মানুষগুলো পাসপোর্ট দেখিয়েও অ্যাডজুডিকেটেড হয়ে আছেন। এবার এই মানুষগুলোকে আপনি কি করে ঠিক করবেন? এরা কি করে প্রমাণ করবে? এবং শুধু আজকে দাঁড়িয়ে এটা ভোট দিতে পারছে না সেটা নয়, কালকে সকালবেলা যখন জনগণনা শুরু হবে তখন বলবে তোমার ভোটার তালিকায় নাম নেই, তুমি জনগণনা থেকেও বাদ। কাল পরশু দিন সকালবেলা তখন মানে আবার ডিলিমিটেশন হবে, তখন সেখানেও তারা বাদ। মানে এই বাদ দিতে দিতে এই মানুষগুলো কোথায় যাবেন, আর কবে তারা আবার মূল স্রোতে ফিরে আসবেন? এইটা করার উদ্দেশ্যটা কি? এটা তো মানে নোটবন্দির পরে ভোটবন্দি ছাড়া আর কিছু বলা যায় না। শুধু মানুষকে হ্যারাস করা, মানুষকে বেনাগরিক করার চক্রান্ত। এবং এই মানুষগুলোকে কোথায় পাঠাবেন? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি ধরে 30 লক্ষ মানুষকে, আমি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী 30 লক্ষ মানুষকে বাদ দেবেন। আচ্ছা ধরে নিলাম বাদ দেওয়া হলো, এই 30 লক্ষ মানুষকে কোথায় পাঠাবেন? ওই যে চিৎকার করে বলে যাচ্ছেন আমরা ডিলিট করব, ডিপোর্ট করব, তারপরে ডিটেক্ট করব, ডিলিট করব, ডিপোর্ট করব, এই যে প্রসেসটা 30 লক্ষ মানুষের জন্য করতে পারবেন? করতে পারবেন তো? মিথ্যে কথা। মানে আপনি এটা কোথায় পাঠাবেন? এই মানুষগুলোকে কোথায় পাঠাবেন? 30 লক্ষ মানুষকে আপনি বাংলাদেশে পাঠাবেন? বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন আপনি? তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন যে আপনি নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেয়? যে অমিত শাহ বাবার জমিদারি নাকি, নরেন্দ্র মোদী বাবার জমিদারি নাকি ভারত? আজকে আছে কাল কিনে একটা প্লাস্টিক পাইপের ব্যবসা করতো অমিত শাহ, এবং এখন বলছে যে ইলেকশন কমিশন কালকে হুমকি মেরেছে। মেন স্ট্রিম মিডিয়ায় তো বিষয়গুলো আলোচনায় আসছেই না। আমাদের মতো যারা ইউটিউবাররা 5,000, 10,000 বা 50,000 লোকের কাছে যে নিয়ে যাচ্ছি, তাও তাদের রিচ কম, তো তাদেরকে বলা হচ্ছে বন্ধ করে দেওয়া হবে। কালকে জ্ঞানেশ কুমারের কথায় সেই হুমকি ছিল। অর্থাৎ এই 35 লক্ষ মানুষ যারা মিছিল করছে, বলছে, রাস্তায় নামছে, তাদের খবর একমাত্র সোশ্যাল মিডিয়ায় আসছে। হতে পারে দ্যাট ইজ ইউএস সোশ্যাল মিডিয়া গভর্ন বাই মানে ফেসবুকও ইউএস এর, কিন্তু আসছে সেটাকেও বন্ধ করার জন্য। যেরকম একটা ছোট্ট উদাহরণ আমি দর্শকদের জন্য জানাই, সতীশ আচারিয়া যিনি ভারতের রিনাউন্ড কার্টুনিস্ট, তিনি একটা কার্টুন এঁকেছিলেন যে নরেন্দ্র মোদীর মুখে স্টেপলার লাগিয়ে যে যুদ্ধ বন্ধ করা, তেল কেনা ইত্যাদি ব্যাপারে ইউএস করছে। সতীশ আচারিয়ার সেই টুইটার থেকে সেটা হাঁটানো শুধু নয়, তাকে ব্যান করে দিয়েছে, বলছে ভারত সরকারের মিনিস্টার অফ ইনফরমেশন বলেছে এইরকম কোনো কার্টুন আঁকা যাবে না। অর্থাৎ আমাকে আমাদের কথাগুলো বন্ধ করে দেওয়া হবে, কাল সকালে আমাদের কথাগুলোকেও বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে। এই যে রাস্তায় লোকে নামছে, এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কাল সকাল থেকে সোশ্যাল মিডিয়াকে যদি একটুখানি চেপে দেয় তাহলে এই লেখাগুলোও আসবে না, এই কথাগুলোও আসবে না। তাহলে একমাত্র পড়ে থাকছে হচ্ছে রাস্তা, এবং এই রাস্তাটাতে আন্দোলন করা ছাড়া কোনো গতি নেই। এবং এই রাস্তায় আন্দোলনটা মানুষ যদি না করে, এবং মানুষ, সবচেয়ে বড় কথা আপনি যদি খেয়াল করেন না, এই যে যুদ্ধের পরিস্থিতিতে সত্যি কথা বলতে নরেন্দ্র মোদী যথেষ্ট ব্যাকফুটে আছেন। আজকে এই মুহূর্তে গ্যাসের যা অবস্থা, প্রচন্ড একটা হাহাকার চলছে সারা দেশ জুড়ে। এইটাই হচ্ছে আলটিমেট সময় ছিল, বিরোধীরা চেপে ধরতে পারতো যে তুমি ইমিডিয়েটলি এসআইআর বন্ধ করো, অন্যদিকে এই সমস্ত বন্ধ করে তুমি আগে দেশটাকে সামলাও। এইসব না করে বিরোধীরা, একজন বিরোধী যাচ্ছেন কার বিয়ে বাড়ি খেতে, আরেকজন বিরোধীরা কি করছেন তারাই জানেন, আর আরেকজন যে ধর্নার থেকে উঠে কেন গেলেন সেটাও আমি জানি না, কেন বসলেন সেটাও আমি জানি না, কি যে উত্তর পেলেন আর কি যে দরজা খুললো সেটা আমার জানা নেই। এবার এই যে গোটা বিষয়টা, মমতা বলছে যে আমরা জিতে গেছি সুপ্রিম কোর্ট, এটা ঠিক, ইলেকশন কমিশনের উপর প্রাইমারি অনাস্থা রেখেছে, কিন্তু যেটা করেছে দ্যাট ইজ অলসো ডেঞ্জারাস। এই 30 লক্ষ মানুষের কি হবে? বিরাট ডেঞ্জার। এটা যারা বুঝতে পারছে না, যারা আসামের উদাহরণ দেখেও বুঝতে পারছে না যে এটা বড় ডেঞ্জার। আগে তো ইলেকশন কমিশনকে আপনি বলে টলে কিছু বলতে পারতেন, আপনি জুডিশিয়ারিকে কি বলবেন? সে তো জুডিশিয়ারির এগেনস্টে কত আপনি বলতে পারবেন? কে পৌঁছাবে? ইলেকশন কমিশনের কাছে পৌঁছানোর জন্য নয় রাজনৈতিক দল থাকবে,
আপনি জুডিশিয়ারির কাছে পৌঁছানোর জন্য রাজনৈতিক দলকে পাবেন? যে আপনি আপনি হাইকোর্টে একটা ট্রাইব্যুনালে একজন ধরা যাক পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের একজন আদিবাসী মহিলাকে আপনি নিয়ে এসে তাকে তার সমস্ত নথি দিয়ে ট্রাইব্যুনালে দাঁড় করিয়ে প্রমাণ করাতে হবে তিনি ভারতীয়, এবং সেই সেই হিয়ারিংটা কতদিনে শেষ হবে কেউ জানে না। মানে আমি, এটা তো জুডিশিয়াল প্রসেস, তো একদিনের কেস নয়, কাল সকালবেলা মামলা হলো আর পরশুদিন সকালবেলা এটা ডিসপোজ অফ হয়ে গেল, এরকম তো হবে না। আপনাকে একদিন মামলা হবে, সেই মামলা অনুযায়ী আপনাকে হিয়ারিং এর ডেট হবে, সেই একদিনের হিয়ারিং এ জাজেদের শরীর খারাপ লাগতে পারে, সেদিন আসবেন না, পরের দিন আসবেন, তার পরের দিন আসবেন না, তারপরের দিন আসবেন, এরকম করতে করতে 1 বছর 2 বছর 3 বছর যা ইচ্ছে হতে পারে। এবং এই মানুষগুলোর কি ভবিষ্যৎ, এই এরা কোথায় যাবেন, কি করবেন, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। মানুষকে যত রকম ভাবে হয়রানি, যত রকম ভাবে কষ্ট দেওয়া, যত রকম ভাবে অসুবিধা সৃষ্টি করছে, আর বিরোধী দলেরা কিছুতেই এটা বুঝতে পারছেন না এবং আমি ঐক্যবদ্ধ আমি হতে আমি পারছেন না। আসছি আমি আসছি, আমি একটা প্রশ্ন আছে যে এটা হ্যাঁ, কি তোমার মনে হচ্ছে যে যেটা বারবার বলা হচ্ছিল যে এনআরসি আলটিমেটলি করা হবে, এনআরসি, এটা তারই এনআরসি, তারই দ্যাট ইজ এনআরসি? এর কোনো এদিক ওদিক নেই, এটা এনআরসি। এবং ওরা সুপ্রিম কোর্টে পরিষ্কার এসে বলেছে, হিয়ারিং এর সময় নির্বাচন কমিশন বলেছে ভবিষ্যতে যদি এনআরসি হয় তার জন্য আমরা প্রসেসটা এগিয়ে রাখছি। এটা তাই পরিষ্কার নাকি? বলেছে, এটা আমার বলার কিছু নেই, হ্যাঁ একদম বলেছে পরিষ্কার। সুতরাং এটা রেকর্ডেড আছে, এটা যে তারা বলেছে ভবিষ্যতে যদি এনআরসি হয় আমরা প্রসেসটা এগিয়ে রাখছি। তো সুতরাং আচ্ছা, এটা এনআরসি হচ্ছে, এর কোনো বিকল্প নেই। যারা এবার এনআরসি, একটা জিনিস খেয়াল করুন, এনআরসি আন্দোলন যখন, এনআরসি বিরোধী আন্দোলন যখন হয়েছিল, সিএ বিরোধী আন্দোলন যখন হয়েছিল, তখন কি হয়েছিল, মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় ছিল, শাহিনবাগ হয়েছে, পার্ক সার্কাস হয়েছে, এখানে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এবার ওরা শিখেছে যে আপনি, ওরা শাসক দল কিন্তু শিক্ষা নিয়ে নিয়েছে, শাসক দল কিন্তু একবারে নামায়নি। শাসক দল এক দলকে অ্যাডজুডিকেটর রেখেছে, আরেক দলকে ছেড়ে দিয়েছে। এবার যারা প্রিভিলেজ, যাদেরকে ছেড়ে দিয়েছে, তারা ভাবছে আমার তো কিছু হয়নি, আমার তো সব নথি আছে, তারা আর আন্দোলনে নামছে না, মানে তার রিলাক্টেন্সি আছে। এবার রিলাক্টেন্সি থাকলে যেটা হয়, যে আন্দোলনটা হওয়ার কথা দরকার ছিল, যেটা আগের বারে একজোটে হয়েছিল, সেটা একজোটে হতে পারছে না। এবার অ্যাডজুডিকেটেড মানুষ, কিছু লোক ভাবছে আমারটা ছেড়ে যেতেও পারে, কালকে আমারটা ছেড়ে যদি যায় তিনি আন্দোলনে আসছেন না, এবার আন্দোলনও দানা বাজছে না। এবার এই গোটা বিষয়টাকে ওরা কিন্তু নিজেদের মতো করে হ্যান্ডেল করেছে, মানুষ নিজেদের মতো করে শিখতে পারেনি। এবং এই রাস্তার কোনো বিকল্প নেই, কৃষক আন্দোলন বারবার দেখিয়ে দিয়েছে, এবং এই কৃষক আন্দোলনের মতো রাস্তাই একমাত্র রাস্তা, এবং এটা কোনো রাজনৈতিক দল করবে না। আমি প্রসন্নবাবু আপনাকে পরিষ্কার বাংলায় বলে দিচ্ছি, কোন রাজনৈতিক দল কালকে নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেলে এটা নিয়ে ভাবিত হবে না, তার কাছে যে ভোটটা আছে সেই ভোটটা নিয়ে ভাবিত হবে, এর কোনো অন্যথা নয়। না, সেটা আমি একটা বামেরা পরিষ্কার হতে পারে, জিনিস সেটা তৃণমূল হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, কালকে যদি নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায়, কেউ এই বাদ যাওয়া মানুষের কথা ভাববে না। আমি রাজ্যের বিহারেও একটা দলের কথায় আসি। 1 নম্বর, বিজেপি এটা চাইছিল, দে আর সাকসেসফুল, তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তাদের মন মতো হয়েছে, তারা একবারও বলছে না এই লোকগুলোর নাম উঠানো হোক, বরঞ্চ বলছে এদের নাম বাদ দিয়েই ভোটটা করা হোক। হয়ে গেল, মিটে গেল। এক নাম্বার দুই, বিজেপি মনে করছে তারা ক্ষমতায় আসবে, বিজেপি ক্ষমতা আসতেও পারে, নাও আসতে পারে, আমরা কেউই জানি না। দুই, তৃণমূল যারা মামলা করেছে, মমতা বসে গেল, তারাও কি ব্যাপারটা অনুমান করতে পারলো না? এক। 2 নম্বর, সিপিআইএম, তাদের টোটাল অ্যাটিটিউড একটা অদ্ভুত। তারা কখনো বলছে বিএলওরা নাম তোলেনি, কখনো বলছে এআরওরা করেনি, মমতা সাহায্য করেনি, এবং দেয়ার ইজ দ্য হিউজ অ্যাম্বিগুইটি রয়েছে যে সেলিম এবং তার দল বলেন তারা অ্যাকচুয়ালি কি চাইছে। দুই, আমি তৃণমূল সম্পর্কে জানতে চাইছি, স্পেসিফিক্যালি সিপিএম সম্পর্কে জানতে চাইছি। কংগ্রেস এটা নিয়ে কিন্তু লেগে আছে, রাহুল গান্ধী ভোট চুরি করেছিল, কিন্তু কংগ্রেসের পশ্চিমবঙ্গে সেইভাবে অত ক্যাডার বাহিনী নেই, তবু তারা বলছে। তৃণমূল এবং সিপিএম, একজনরা জিরো আর একজনরা ক্ষমতায় আছেন, এই দুটো দলের অদ্ভুত এই অ্যাটিটিউডটা, মানে মমতা ছবি আঁকছেন, উইথড্র করে গেলেন, এখনো তারা বুঝতে পারছেন না এর কারণটা কি, আর সিপিএম এর এইটা হওয়ার কারণ কি? তারা কি বুঝতে পারছে না যে এনআরসি হতে চলেছে? মমতা আমি এবং আমি দুটো জিনিস বলছি। প্রথম কথা হচ্ছে যে প্রথমে তৃণমূলেরটা বলে নি। তৃণমূল হচ্ছে যে ওই একই কথা, আসামের উদাহরণটা যদি কেউ না দেখে থাকে তাহলে সে বুঝতে পারবে না এটার ভয়াবহতা কত দূর যেতে পারে, মানুষ কত লেভেলে মারা যেতে পারে। 150 জন, তো এটা কোথায় যেতে পারে কেউ জানে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয়ত, তৃণমূলের কাছে কি ডেটা আছে আমার জানা নেই। তারা হয়তো ভাবছে যা অ্যাডজুডিকেটেড, যা বাদ যাওয়া, সব মিলিয়ে তালে গোলে মিলে আমরা বেরিয়ে যাব, এটা ভাবছে। এই একটা এইটা রিল্যাক্টেন্সি এই কারণে একটা থাকলেও থাকতে পারে। সেটা তাদের কাছে কি ডেটা আছে আমি বলতে পারছি না, সেই ডেটা এনালাইসিস তারা করতে পারবেন।
আমি সেটা জানি না। কিন্তু এবার দ্বিতীয়ত আসি বামেদের প্রসঙ্গে। বামেরা প্রথমে বলেছিলেন, প্রথমে তো এসআইআর কে সমর্থন করেছেন আসামে, এনআরসি কে সমর্থন করেছেন বাম আসামে, বলার সেটা থেকে আগে সিপিএম স্পেসিফিক্যালি সিপিএম বলা ভালো। শুড মেনশন সিপিএম সিপিএম লেড বাই সেলিম সতরু। সেলিম সতরু মিনাক্ষী লেড বাই, একেবারে বাবা, আমি এর বাইরে আমার কোনো আমি ওইভাবেও বলতে রাজি নই। আমি বলছি যে একটু পিছন থেকে, ইতিহাস থেকে যদি আসি, সিপিআইএম এনআরসি আসামে সমর্থন করেছিল, তার একটা ঐতিহাসিক কারণ ছিল, সেটা একটা দিক। দ্বিতীয়ত, এই এসআইআর কে প্রাথমিকভাবে তারা সমর্থন করেছিল। তারা বলেছিল ভালো এসআইআর চাই। ভালো এসআইআর এর অর্থ তাদের কাছে মৃত স্থানান্তরিত এই ভোটারদেরকে বাদ দিয়েই একটা তালিকা হলে তারা মোটামুটি খুশি ছিল। কিন্তু তাদের কাছেও আন্দাজ ছিল না এই অ্যাডজুডিকেটেডটা হতে পারে এবং এত সংখ্যায় হতে পারে এবং এত মানুষ বাদ যেতে পারে, এই আন্দাজটা তাদের ছিল না। এখন সামাজিক মাধ্যমের চাপে কিংবা কিছু মানুষের চাপে, আপনার মতো মানুষ, আমাদের মতো মানুষ সারাক্ষণ বলে যাচ্ছি যে এই এসআইআরটা ভয়ঙ্কর এনআরসির দিকে নিয়ে যাচ্ছে এবং মানুষকে বেনাগরিক করা শুধু নয়, মানুষকে চূড়ান্ত একটা জায়গায় নিয়ে যেতে পারে। এবং সেইটা দেখে সিপিএম একবার বলছে যে আমরা কোনো একজন বৈধ ভোটারের বৈধ ভোটার যাতে ভোট দিতে পারে সেই দিকে আমরা আন্দোলন করছি। আবার বলছে বিএলও করেনি। আরে বিএলওরা যদি না করে থাকে, আরে বিএলওরা যদি না করে, আমি ধরে নিচ্ছি বিএলওরা করেনি। আচ্ছা, যদি বিএলওরা তো আপনার পার্টিরও কিছু সমর্থক বিএলও আছেন, তাদের সঙ্গে কথা বললেই তো বোঝা যায় যে, আমি তো নিজে জানি অন্তত 3-4 জন সমর্থক বিএলও যারা সিপিএম এর সমর্থক কিংবা পার্টি মেম্বার এরকম লোকও আছেন, তারা কিন্তু কাজটা করেছেন। বিএলওরা নিচের তলায় যতটা সম্ভব চেষ্টা করেছেন, যতটা সম্ভব। তাদের তো কিছু করার নেই, এনুমারেশন ফর্মটাকে তারা আপলোড করা ছাড়া তার কি করার আছে? কিছু করার ছিল না। এবার এই আরোরাও চেষ্টা করেছেন, এই আরোরা যথেষ্ট চেষ্টা করেছেন, ইয়ারোরা চেষ্টা করেছেন, এবং সেটা যাতে নষ্ট করা যায় সেই নষ্ট করার উদ্দেশ্যেই মাইক্রো অবজারভার, রোল অবজারভার। আচ্ছা, মিথ্যে কথা যে নির্বাচন কমিশন বলছে, এটা তো কালকে আবার প্রমাণিত হলো। মানে সেলিম, শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক লাহিড়ী এবং আরেকজন ওই আফরিন বলে একটি মেয়ে, তারা যখন গিয়ে বেরিয়ে এসলো, বিকেলবেলা প্রেস স্টেটমেন্ট দিল যে সমস্ত রাজনৈতিক দল নাকি বলেছে যে এসআইআরটা ভালো হয়েছে। আজকে সেলিম চিঠি লিখে জানতে চাইছেন কারা কারা বলেছে, আমরা বলুন তো, আমরা কি বলেছি? দিস ইজ দ্য পয়েন্ট। মানে এটাই তো হওয়ার কথা ছিল। তুমি বিশ্বাসটা কাকে করছো? তুমি বিশ্বাসটা, আমি তো বিশ্বাসটা করবো হচ্ছে যে রাজনৈতিক দল আমার কাছে স্বচ্ছভাবে কথাটা বলবে, স্বচ্ছভাবে বলবে যে আমি এটা বলে এসছি, আমি এটা চাই, আমি এটা নিয়ে আন্দোলন করব। এবার এটার মধ্যে তুমি যদি অ্যাম্বিগুইটি রাখো, তাহলে অ্যাম্বিগুইটিটা মানুষের মধ্যেও পার্কুলেটেড হয়। তোমাকে স্ট্রেট ওয়ে বলতে হবে আমি এসআইআর চাই না চাই না। এসআইআর চাইলে তুমি একদিকের পক্ষের গেলে, এসআইআর না চাইলে আরেকদিকে মানুষের পক্ষে গেলে। এটা তোমাকে স্ট্রেট বলতে হবে। এটা সব রাজনৈতিক দলের জন্য এটা প্রযোজ্য, এটা কংগ্রেসের জন্য প্রযোজ্য। কংগ্রেস, আপনি এত কথা বললেন, কংগ্রেস পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কটা কথা বলেছে? এই রাহুল গান্ধী টোটাল বিহারের এসআইআর নিয়ে ভোটার অধিকার যাত্রা করেছেন, 14 দিন ব্যাপী করেছেন। আপনি দেখেছেন, আমিও দেখেছি, আমরা সবাই জানি আর কি, আমি গেছিও, আপনিও গেছেন। এবার এই রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে একটা কথা বলেছেন এখনো অব্দি? একটা কথা। উনি তো বিরোধী দলনেতা, তাহলে আমি তো তার থেকে এক্সপেক্ট করবো যে তিনি এটা বলবেন। তাহলে এটা না বললে কি দাঁড়াবে? এটা হচ্ছে যে তুমি তার মানে এসআইআর এর সমর্থন করছো, অথবা তুমি চাইছো তৃণমূলের ক্ষতি হোক। আজকে সকালে তুমি ইমপিচমেন্টের কথায় তৃণমূলের সঙ্গে ইমপিচমেন্টে যাচ্ছ। তুমি এটা 6 মাস ধরে প্রক্রিয়াটা চলছে তো, ডিসেম্বর কি অক্টোবর নভেম্বর থেকে, পুজোর আগে থেকে চলছে, এরকম একটা সময় থেকে চলছে। তাহলে এই 6 মাস ধরে তুমি একটি কথাও বলেছো যে না, এই প্রসেসটাই ভুল আছে? তুমি বিহারের ক্ষেত্রে যদি ওটা ভুল হয়ে থাকে, তাহলে পশ্চিমবঙ্গেও ভুল। তাহলে তুমি কেন নামলে না? তোমার কি মনে হয়েছিল যে তুমি তৃণমূলের ক্ষতি করছো, নাকি নিজের তৃণমূলের ক্ষতি হলে তোমার লাভ হবে? একই কথা বামেদের জন্য, সিপিএম এর জন্য প্রযোজ্য। তারা কি ভেবেছিল যে বিহারের এসআইআরটা খারাপ ছিল আর পশ্চিমবঙ্গেরটা ভালো? তাহলে কেন বলেনি যে এসআইআরটা খারাপ, আমি এসআইআর চাই না? তার যদি মনে হয়ে থাকে যে তুমি এসআইআর এর বদলে সামারি ডিভিশন করার কথা বলছো, 100 বার বলো, আমি 1000 বার বলছি। প্রথম থেকে যে ন্যারেটিভটা এবিপি আনন্দ চালিয়েছে, প্রথম থেকে যে ন্যারেটিভটা রিপাবলিক বাংলা চালিয়েছে, যে এসআইআর তো 2002-তে হয়েছে, একই কথা সিপিএম এর লোকজন বলেছে, একবারও হয়নি। আমি দায়িত্ব সহকারে বলছি, এই এসআইআর 2002-তে হয়নি। কেউ যদি আমায় চ্যালেঞ্জ করে, আমি লক্ষ কোটি টাকা বাজি দিতে পারি। সুমন, কোনো এসআইআর
2002 সালে হয়। কাম টু দা পয়েন্ট, তার মানে আসামে 19 লক্ষ বাঙালি এনআরসির মাধ্যমে নন সিটিজেন বেনাগরিক হলো। 19 হলো। লক্ষর মধ্যে 12.5 লক্ষ হিন্দু, 6.5 লক্ষ থেকে 7 লক্ষ মুসলমান। এটা পরিষ্কার হ্যাঁ। আমাদের দর্শকদের জন্য। এটা হয়েছে 2 বছর আগে, 2-3 বছর আগে। এবার তাদের মধ্যে বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, অর্থাৎ সংখ্যাটা বেনাগরিকের আসামের আমার ধারণা এই মুহূর্তে আরো বেশি। 20 লক্ষ প্লাস, 20 লক্ষ প্লাস হ্যাঁ। হয়ে গেছে। যাদের ভোটার কার্ড নেই, যাদের আধার কার্ড নেই, যারা দেশের সিটিজেনই নয়, যারা জমি বাড়ি কিনতে পারবে না, আলটিমেটলি ব্যাংক অ্যাকাউন্টও কদিন বাদে তাদের ব্লক হয়ে যাবে, কারণ এইগুলো মানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অল আর লিঙ্ক। এটা গেল বাঙালিদের আসামে 20 লাখ। এইবার পশ্চিমবঙ্গেও কি টার্গেটেড হয়েছে 35 লক্ষ বাঙালিকে নন সিটিজেন করার উদ্দেশ্যে এই প্রক্রিয়া, যেটা মাইক্রো অবজারভারদের দিয়ে এই লোকগুলো, ধরা যাক এই 30 লক্ষ মানুষ যদি নন সিটিজেন হয়, বেনাগরিক হয়, তার মধ্যে একজন মানুষ যদি বাইরে কাজ করতে যান, তিনি আজকে যেটা মার খাচ্ছেন তার 30 গুণ বেশি মার খাবেন। না, আমি আসছি, এই জায়গায় চলে যাবে বিষয়টা, আমি আসছি, আরো হিংসাত্মক জায়গায় চলে যাবে। আমি আসছি। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের এই 35 লাখ বা 30 লাখ হোয়াটসঅ্যাপার যাদের ধরুন ডিলিট হয়েছে, আবেদন করবে, সেটা তো আলাদা, কিন্তু যাদের অ্যাডজুডিকেশনে পড়ে বিচারাধীন, সেখান থেকে যদি 30 লাখ আরো বাদ যায়, সোজা হিসেবেই 30% এখনই বাদ যাচ্ছে এবং প্রতিদিন ঝোলাচ্ছে না তালিকা। 61 লক্ষে 30% মানে 3-6-18, 19 লক্ষ আমি অনানাবারে ধরতে পারি। কিন্তু যেহেতু প্রোজিনি ম্যাপিং, আবার বলছি, প্রোজিনি ম্যাপিং ধরা হয়নি 32 লক্ষের, সেই হিয়ারিং গুলো যখনই হবে সেখানে এই বাদ যাওয়ার পরিমাণটা অ্যাজ ইয়ারোরা যেটা বলছে, তারা যা দেখে বলছে, ইট ক্যান গো আপ টু 70%, অর্থাৎ 3-7-21 আর 19 সোজা 35 থেকে 40 লক্ষ মানুষ স্টেট আওয়েতে মানে ভোটার থেকে বাদ চলে যাবেন এবং অ্যাডজুডিকেশনে পড়ে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে, যে ট্রাইব্যুনাল প্রায় মানে আসামের এনআরসি ট্রাইব্যুনালের মতো একটা ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে। তার মানে আমার একদম পরিষ্কার কথা, তার মানে সংঘ পরিবারের, তার মানে হিন্দুত্ব, তার মানে বিজেপির কোন হিডেন এজেন্ডা নিশ্চয়ই আছে কি, যে বাঙালি জাতিকে ধ্বংস করে দাও, তাদের ওইদিকে 20 আর এদিকে 30-50 লক্ষ বাঙালিকে, মানে ইউরোপের বহু দেশে কিন্তু এই জনসংখ্যাই নেই, তাদেরকে বেনাগরিক করে দাও। ইজ ইট এ প্ল্যানিং বিহাইন্ড দ্যাট? ইট ইজ এ ডিজাইন, লাইক ইসরায়েলে যেটা হয়, ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় যেটা করে, এইটাই কি? 30 লক্ষ মানুষ যদি কমে যায়, আপনি তো ডিলিমিটেশনের সিটও কমাবেন, সিট কমালে তো আপনার তো এই 42টার জায়গায় তো আরো কমে আসবে, আপনার 30-34 চলে আসবে সিট। সুতরাং তার বার্গেনিং পাওয়ারটাকেও কমিয়ে দাও। উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ থেকে বার্গেনিং পাওয়ার বাড়িয়ে নাও, এখান থেকে এটা কমিয়ে দাও। এই তো হচ্ছে হিসাব, বাঙালিকে আরো কোণঠাসা করে দাও। আর এই কোণঠাসা হওয়ার বিরুদ্ধে বাঙালি যদি এই মুহূর্তে, এবং সবকটি রাজনৈতিক দল যদি বাঙালি অস্মিতার জায়গা দরকার নেই, বাঙালি বাঁচার জায়গা থেকে না লড়াই করে, তাহলে এই লড়াইটা লড়বে কি করে? এটা কোন সেন্ট্রাল, এবং যদি আমি বলছি যে কোনো না কোনো দিন তো এই, মানে এরপরে তো কোনো না কোনো দিন এই সরকারের পতন হবে, একদিন না একদিন তো হবে, আমার জীবদ্দশায় না হোক তার কালকে। এবার তারপরে কি রাজনৈতিক দলগুলো মিলেমিশে এই এসআইআরটাকে বাতিল ঘোষণা করবে, নতুন করে আবার ভোটের তালিকা, এইগুলো তো করতে হবে। আজকে যেটা হয়ে গেল, এটা তো প্রেসিডেন্ট হয়ে থাকতে পারে না। 30 লক্ষ মানুষ আর ওদিকে 20 লক্ষ মানুষ হলে 50 লক্ষ বাঙালিকে, হিন্দু মুসলমান নির্বিশেষে, তুমি পুরো দেশের মধ্যে একটা অংশকে তুমি বলে দিলে এই লোকগুলো কি করবে জানা নেই, তাদেরকে তুমি কি সস্তা শ্রমিক হিসেবে পাবে? মানে এটা কি উদ্দেশ্য? নাকি ডিটেনশন ক্যাম্পে রাখবে? এত বড় ডিটেনশন ক্যাম্প কি তৈরি হয়েছে নাকি হবে? মানে এই গোটা প্ল্যান গুলো একটা বড় প্ল্যানের অন্তর্গত, এবং এটা কোন প্ল্যানের অন্তর্গত, কারা করছে, কোন মাথা থেকে আসছে, কেন করছে, এবং এইটার যদি বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে আন্দোলন না করে, একমাত্র রাস্তার আন্দোলনই এইটাকে রুখতে পারে, এছাড়ার কোনো বিকল্প নেই, এছাড়া কোনো বিকল্প হতে পারে না। রাস্তার আন্দোলন কি জুডিশিয়ারির উপর প্রভাব বিস্তার করতে পারে? এটা আমার প্রশ্ন, কারণ বিষয়টা এখন জুডিশিয়ারির আন্ডারে চলে। পারে তো বটেই, সবকিছুর উপর প্রভাব বিস্তার করতে পারে। আপনি দুদিন আগে যখন ওই ইউজিসির একটি আইন প্রচলন হলো যে এসসি এসটি দের উপর জুলুম হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে, হঠাৎ করে চারগাছি ব্রাহ্মণ্যবাদী লোকজন, আমরা ব্রাহ্মণ, আমরা সংরক্ষণ, আমাদের বেশি সংরক্ষণ হওয়া উচিত, এই দাবিতে আন্দোলন করতে নেমে বললো।
জুডিশিয়ারির সঙ্গে সঙ্গে ওরা স্টপ করে দিল। আসলে জুডিশিয়ারির মধ্যেও যে কাস্ট ইকুয়েশন আছে, জুডিশিয়ারির মধ্যে যে ইকুয়েশন গুলো তৈরি হয়, রিজার্ভেশনের যে ইকুয়েশন গুলো আছে, সেখানে যতক্ষণ না সংখ্যার অনুপাতে মানুষ বাড়তে শুরু করবে, এই কলেজিয়াম সিস্টেম হলে সেটা হবে কিনা আমার সন্দেহ আছে। এই কলেজিয়াম সিস্টেমের মধ্যে দিয়ে এবার জুডিশিয়ারির উপর প্রভাব বিস্তার করতে গেলে মানুষের আন্দোলন অনেক সময় অনেক প্রভাব বিস্তার করতে পারে। মন্ডল কমিশনের সময় লোকে গায়ে আগুন দিয়ে নিজেকে প্রমাণ করেছে। সুতরাং এইটাও হতে পারে, এই লড়াইয়ে যদি এমন একটা জায়গায় চলে যায়, মাস কিছু একটা, মানে এটা যেটা বলা যায় না এরকম কিছু একটা হয়ে যায়, তাহলে অনেক কিছু দিকে টার্ন করতে পারে। একটা মুভমেন্ট কোথায় কখন কিভাবে যাবে কেউ জানে না, কে লিড করবে কেউ জানে না, কিন্তু মানুষকে খেপিয়ে তুললে মানুষ কিন্তু কোন দিন কখন বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা হয়ে যাবে কেউ জানে না, কিন্তু মানে কেউ জানে না এটা কোথায় কি হতে পারে। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন সংক্ষেপে, সেটা হচ্ছে, হ্যাঁ। তোমার কি মনে হচ্ছে যে এই প্রসেস আলটিমেটলি মানে ভোটের ক্লিয়ার করে ভোটে হবে, না আলটিমেটলি ভোটটা পিছিয়ে যাবে? কি মনে হচ্ছে? এই এখনো তো 50 লক্ষ বাকি। আমার হিসাবে ভোটটা খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করা দেওয়া হবে এবং তার মধ্যে এই অ্যাডজুডিকেটের অবস্থাতেই ভোটটায় যাবে। আমার হিসাব, আমার যা মানে আন্দাজ বলছে 15-16 তারিখ নাগাদ হয়তো ভোট ডিক্লেয়ার করে দেওয়া হবে এবং এই অবস্থাতেই ভোট হবে এবং এই সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে। এবং সাপ্লিমেন্টারি লিস্ট বানানোর একটা সুবিধা হচ্ছে, ফর্ম 6 এর লোক ঢোকানোর সুবিধা আছে। সেই সবটা মিলে মানে ওরাও তো একটা অ্যামিকেবল সলিউশনে, মানে গণতান্ত্রিক প্র্যাকটিসটাকে রেখেই গণতন্ত্রকে ধ্বংস করার যে প্র্যাকটিস, গণতান্ত্রিক প্র্যাকটিসটাকে রেখেই মানে ভাট করে যদি একটা রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি শাসন করে দেওয়া, 355 জারি করে দেওয়া, তাতে অনেক বেশি চিৎকার চেঁচামেচি হওয়ার কথা, সেটা না করে এমন একটা প্রসেস করলো যে লোকে লড়াইতেও করতে পারলো না, ভোটও দিতে পারলো না, তার সুবিধাও হলো এবং লড়াইতে সে পিছিয়েও গেল 2-3 মাস। যখন আপনি একটা প্রসিডিওর যদি হয়ে যায়, ভোটের প্রসিডিওর যদি ডিক্লেয়ার হয়ে যায়, 1 মাস তো পিছিয়েই যাবে এই ট্রাইব্যুনালের বিষয়টা। আপনি মামলা করুন আর যাই করুন, সে তো বলেই দেবে যে 1 মাস এখন ভোটের সময়, এখন তো আর ট্রাইব্যুনাল হবে না, সুতরাং ভোটের পরে ট্রাইব্যুনাল হবে। তারপরে কে জিতে আসলো সেই অনুযায়ী ট্রাইব্যুনাল হবে। সেইটার পরে সেই ট্রাইব্যুনালটা যদি এখনকার সরকার ফিরে আসে তাহলে এক রকমের ট্রাইব্যুনাল হবে, আর যদি অন্য সরকার চলে আসে তাহলে আরেক রকমের ফরেনার্স ট্রাইব্যুনাল হবে। সবাইকে তখন মানে নাক্ষর দিয়ে প্রমাণ করতে হবে উনি ভারতীয়, সেইটার প্রমাণ করতে করতে তার বয়স হয়ে যায়, অনেক কিছু হতে পারে। মানে এটা কি হতে পারে কি হতে পারে না কেউ জানে না। আমার কি আশা করতে পারছি না, এমন মানে খুব বেশি আশাবাদী হতে পারছি না। তবে ওই একটাই কথা, মানুষের উপর আশা হারানো, মানে ভরসা এখনো হারায়নি। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। মানুষ ছোট ছোট জায়গায় দানা বাঁধছে এবং দানা বাঁধবেও। সেই আশা রেখেই আমি মনে হয় যে নির্বাচন ঘোষণা হোক চাই না হোক, মানুষ এই লড়াইতে এখনো আছে এবং আগামী দিনে এই লড়াইটাকে চালিয়ে নিয়েও যাবে, এটুকু আমার মনে হয়। অনেক ধন্যবাদ সুমন। আপনারা যারা আমাদের প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল দেখছিলেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশনে বেল আইকনে ক্লিক করবেন এবং মেম্বারশিপ নেবেন। আশা করি তাহলেই আমি এই চ্যানেলটা চালানো আমার পক্ষে সম্ভব হবে এবং প্রতিদিন আপনাদের সামনে যেভাবে আমি বিভিন্ন বিষয় তুলে ধরছি, একেবারে প্রাসঙ্গিক বিষয়, সেগুলো তুলে ধরতে থাকবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শীঘ্রই আবার নতুন এপিসোড দেখবেন এই বিষয়ে বা প্রাসঙ্গিক একেবারে কারেন্ট টপিকের উপরে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।